আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? এতদিন ঈদের ছুটি ছিল। আহ, আশা করি তোমরা এই সময় পড়াশোনা করেছো। আবার আমরা আমাদের ক্লাস ওয়ার্কে ফিরে আসব। হয়তো আম, যদি সব পরিস্থিতি ভালো থাকে, খুব তাড়াতাড়ি আমরা শ্রেণীকক্ষেও হয়তো একসাথে পড়ার সুযোগ পাবো। তো যতদিন হচ্ছে না, কলেজ খুলবে না, বা ততদিন আমরা অনলাইনেই পড়াশোনা করব। সামনে যেহেতু বোর্ড পরীক্ষা হবে, সেজন্য তোমরা এখন থেকেই যেটুকু পড়াচ্ছি সেটুকুই তোমরা লিখে পড়ার চেষ্টা করবে, মুখস্থ করবে, পড়া জমাবে না। তো আসো আমরা আমাদের নিয়ম অনুযায়ী গত ক্লাসে যেহেতু ভাজক টিস্যু পড়েছিলাম, আজকে আমরা পড়ব স্থায়ী টিস্যু। আজকে আমরা কি পড়ব? দেখো, স্থায়ী টিস্যু। তো সবার প্রথমে তো আমাদেরকে জানতে হবে যে স্থায়ী টিস্যুটা আসলে কি। স্থায়ী টিস্যুটা কি সেটা আগে আমাদের জানতে হবে। যে টিস্যুগুলোর মানে একটা ভাজক টিস্যু আর একটা হলো স্থায়ী টিস্যু, না? যে টিস্যুর কোষগুলো বিভাজনে অক্ষম এবং পূর্ণভাবে বিকাশিত, যে টিস্যুর কোষগুলো বিভাজনে অক্ষম ও পূর্ণভাবে বিকশিত, সেই টিস্যুগুলোকেই আমরা বলবো স্থায়ী টিস্যু। তাদেরকে কি বলবো? স্থায়ী টিস্যু। আমি কারো উপস্থিতি এখন দেখতে পাচ্ছি না, আমি একটু দেখি যে যদি কেউ এখন ক্লাসে উপস্থিত থাকো, অবশ্যই রোল, সেকশন। হ্যাঁ, আমি নূর নাবিকে দেখতে পাচ্ছি। অন্যরা প্রত্যেকে কিন্তু রোল দিবে, সেকশন দিবে, কারণ আমি এই রোলগুলো তুলে রাখি। এগুলো কিন্তু তোমাদের টেস্ট প্রি টেস্টের সময় কে কে উপস্থিত ছিলে, হ্যাঁ উপস্থিত ছিল, সেগুলো আমি কিন্তু কাউন্ট করব। সো যারা ক্লাসটা দেখছো তারা প্রত্যেকের রোল সেকশনটা লিখে আমার কাছে পাঠাও। অর্থাৎ হলো অনেকটা রোল কলের মতো। আমরা ক্লাসে রোল কল করি, ওভাবে ওভাবে আমি এই আমার যে খাতার মধ্যে তোমাদের রোলগুলো তুলে রাখবো। যা হোক, যে টিস্যুগুলো বিভাজনে অক্ষম ও পূর্ণভাবে বিকশিত, তাদেরকে আমরা কি বলছি? স্থায়ী টিস্যু, তাই না? তাহলে এই টিস্যু কোষগুলো কি হয়? পূর্ণভাবে বিকশিত হবে, সঠিক আকার আকৃতি বিশিষ্ট হবে এবং এদের বিকাশে, আকার আকৃতি ও বিকাশে স্থায়িত্ব লাভ করে সাধারণত এই স্থায়ী টিস্যুগুলো। এটা পূর্ণভাবে বিকশিত হবে, সঠিক আকার আকৃতি বিশিষ্ট হবে, আকার আকৃতি ও বিকাশে স্থায়িত্ব লাভ করবে এই স্থায়ী টিস্যুগুলো। তো এই স্থায়ী টিস্যুগুলো সাধারণত দেখা যায় ভাজক যে টিস্যুগুলো থাকে, সেই কোষের পূর্ণ বিকাশ লাভের পর যখন বিভাজনের ক্ষমতা একেবারে বন্ধ হয়ে যায় বা রহিত থাকে, তখন তাদেরকে আমরা স্থায়ী টিস্যু বলি।
অনেক সময় স্থায়ী টিস্যুগুলো দেখা যায় যে দ্বিতীয়বার তারা আবার বিভাজন শুরু করে। মনে করো কোনো গাছের একটা কাণ্ড, যেটা বড় কাণ্ড, ওখানে কোনো একটা জায়গা আম, যদি আঘাত করা হয়, পরবর্তী সময় দেখা যায় ওই জায়গাটা অনেক সময় কোষ বিভাজনের মাধ্যমে আবার পূর্ণ হয়ে থাকে। তো এভাবে কিন্তু স্থায়ী টিস্যু আবার অনেক সময় ক্ষেত্র বিশেষে আবার বিভাজন ক্ষমতা সম্পন্ন হয়। কিন্তু বিশেষ করে যেসব ভাজক টিস্যুগুলো মনে করো কোষের পূর্ণ বিকাশ লাভের পর যখন বিভাজনের ক্ষমতা রহিত হয়ে যায়, সেটার মাধ্যমে আসলে স্থায়ী টিস্যুর উদ্ভব ঘটে। এখন স্থায়ী টিস্যু, এটা আগে যখন আমরা ভাজক টিস্যুটা পড়েছিলাম তখন কিন্তু ওদেরকে আমরা কি করেছিলাম, দেখেছিলাম, তাই না? এখন আমরা স্থায়ী টিস্যুর কয়েকটা চিত্র আমরা দেখি। খেয়াল করে দেখো, এটা হচ্ছে প্যারেনকাইমা টিস্যু, এপাশে আছে তোমার কোলেনকাইমা, এপাশে দেখো কোলেনকাইমা। হ্যাঁ, তো এই যে টিস্যুগুলো আমরা দেখলাম, তো এই টিস্যুগুলো আসলে স্থায়ী টিস্যু। তো এই স্থায়ী টিস্যুগুলোর সাথে ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগত কিছুটা পার্থক্য দেখা যায়। যেমন স্থায়ী টিস্যু বৈশিষ্ট্য মধ্যে আমরা কি কি পাই সেটা আগে দেখি। স্থায়ী টিস্যুর কোষগুলো কি বিভাজনে অক্ষম থাকে, এরা বিভাজনে অক্ষম থাকে। স্থায়ী টিস্যুগুলো দুই রকম হয়, একটা জীবিত আর একটা মৃত। এরা দুই রকম স্থায়ী টিস্যু আমরা দেখে থাকি, একটা জীবিত আর একটা মৃত। জীবিত যে টিস্যুগুলো থাকে তাদের সাইটোপ্লাজমে স্বাভাবিকের চেয়ে কম থাকে, ভাজক টিস্যুতে কিন্তু বেশি থাকে। ভাজক টিস্যু এখানে স্বাভাবিকের চেয়ে কম থাকে। আর মৃত যে তোমার কোষ থাকে সেটা হলো প্রোটোপ্লাজম বিহীন হয়ে থাকে। হ্যাঁ, মৃত কোষগুলো, এই কোষে সাধারণত একটি কেন্দ্রীয় কোষ গহ্বর দেখতে পাওয়া যায়। হ্যাঁ, একটা কেন্দ্রীয় কোষ গহ্বর দেখতে পাওয়া যায়। কোষ অবকাশ বা আমরা যেটাকে বলে থাকি যে সেটি স্থায়ী কোষের ক্ষেত্রে সাধারণত থাকে। কোষ অবকাশগুলো সাধারণত স্থায়ী যে কোষ সেখানে থাকে। এই কোষ প্রাচীরগুলো তোমার সেলুলোজ বা অন্য রাসায়নিক পদার্থ দিয়ে এরা গঠিত হয়। এদের যে কোষ প্রাচীরগুলো থাকে সেটা সাধারণত পুরু হয়, অর্থাৎ স্থূল, হ্যাঁ, অর্থাৎ পুরু হয়। তাহলে স্থায়ী টিস্যুর ভাজক টিস্যুর যে বৈশিষ্ট্য সেটা আগে পড়িয়েছি। আজকে আমরা স্থায়ী টিস্যুর তোমার বৈশিষ্ট্যগুলো একটু যেটা পড়লাম, পরে আমরা যখন দুটা টিস্যুর মধ্যে পার্থক্য দেখব তখন আরো ভালোভাবে বোঝা যাবে। তো আমি আরো একবার বলি, স্থায়ী টিস্যু বলতে তুমি কি বলছো? যে টিস্যুর কোষগুলো বিভাজনে কিন্তু অক্ষম এবং পূর্ণভাবে যদি বিকশিত থাকে তখন সেই টিস্যুকে আমরা বললাম স্থায়ী টিস্যু, তাই না? আর এই টিস্যু সাধারণত উদ্ভবটা কিভাবে ঘটে সেটা একটু মোটামুটি বলি, যে এটা ভাজক টিস্যু হতে কোষের পূর্ণ বিকাশ লাভের পর ওই কোষগুলোর বিভাজনটা রহিত হয়ে যায়, যার কারণে তার মাধ্যমে আসলে এই স্থায়ী টিস্যুর তোমার উদ্ভব ঘটে। হ্যাঁ, আচ্ছা, আর স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্যগুলো আরো একবার শুনে নাও। কোষগুলো কি বিভাজনে অক্ষম থাকে, কোষগুলো বিভাজনে অক্ষম থাকে। এই স্থায়ী টিস্যুগুলো কয় রকমের হয়? একটা জীবিত ও মৃত। একটা জীবিত হয় আর একটা
মৃত, দুই ধরনের আমরা স্থায়ী টিস্যুগুলো দেখতে পাবো। আচ্ছা, আর কি হয় এদের যদি সাইটোপ্লাজম থাকে, কাদের থাকবে? যারা জীবিত কোষ, জীবিত স্থায়ী কোষ, তাদের কিন্তু সাইটোপ্লাজম থাকবে, আর সেটা কি হবে? স্বাভাবিক যেরকম থাকার কথা তার চেয়ে কম থাকবে। হ্যাঁ, আর হচ্ছে এদের মৃত যে কোষগুলো পাবো স্থায়ী টিস্যুর মধ্যে, তাদের কিন্তু প্রোটোপ্লাজম কি হবে? বিহীন হবে, প্রোটোপ্লাজম বিহীন হবে। কোষের তোমার একটি কেন্দ্রীয় কোষ গহ্বর থাকবে। কোষ গহ্বরটা মনে করো একটা কেন্দ্রীয় বড় থাকে। হ্যাঁ, এদের কোষ অবকাশ, হ্যাঁ, সেটা একেবারে স্থায়ী টিস্যুর কোষে কোষ অবকাশ থাকে, মানে একটা কোষের সাথে আরেকটা কোষের মাঝখানে কোষ অবকাশ থাকে। তুমি দেখো এই যে এখানে দেখো কোষের ফাঁকে ফাঁকে কিন্তু বেশ কিছু এই যে এখানে কোষ অবকাশগুলো দেখা যায়। আচ্ছা, যা হোক, এদের যে কোষ প্রাচীর, কোষে তো প্রাচীর থাকে তোমরা জানো, সেই কোষ প্রাচীরগুলো কিন্তু কি দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি, অথবা অন্যান্য রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি হতে পারে। এটা হলো বিভিন্ন প্রজাতির কোষের অবস্থার উপর ভিত্তি করে। এই যে আমরা স্থায়ী টিস্যুটা পড়লাম, আমরা আসলে টিস্যু তন্ত্র পড়বো তো। টিস্যু তন্ত্র যখন পড়তে যাব তখন তোমার এই যে ভাস্কুলার বান্ডল পড়বো। যখন ভাস্কুলার বান্ডল পড়তে যাব তখন কিন্তু ওই যে জাইলেম চলে আসবে, ফ্লোয়েম চলে আসবে। এরপর হলো পাতা যখন প্রস্তুচ্ছেদ করবা, তোমরা তো ইন্টারমিডিয়েট লেভেলে মূল কাটো, কাণ্ড কাটো, হ্যাঁ, কাটলে নানা রকম কোষ দেখো না, তো এতে কোষের অবস্থান দেখো। এগুলো যখন পড়তে হবে তখন তোমাকে সবার প্রথমে জানতে হবে ভাজক টিস্যু কাকে বলে, স্থায়ী টিস্যু কাকে বলে, এটা কত রকম টিস্যু থাকে, টিস্যুর আকারগুলো কীরকম, স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য কী, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কী। কারণ পাতার প্রস্থচ্ছেদে আমরা কিন্তু ওরকম দেখবো, এপিডার্মাল কোষ দেখবো, হ্যাঁ, তারপরে হলো তো ভাস্কুলার বান্ডল দেখবো, এরপর হলো স্পঞ্জি প্যারেনকাইমা দেখবো, এরকম নানা কিছু দেখবো। তো এই যে প্যারেনকাইমার কথা বলো আর অন্যান্য যে কোনো একবীজপত্রী মূলের, দ্বিবীজপত্রী মূলের প্রস্থচ্ছেদের যখন আমরা বিভিন্ন টিস্যুর সমষ্টি দেখব, তখন কিন্তু এই ভাজক টিস্যু, স্থায়ী টিস্যুগুলো চলে আসে। এই জন্য আমাদের এগুলো ভালো করে জানতে হবে। তবে ভাজক টিস্যু যখন আমি পড়িয়েছিলাম তখন ভাজক টিস্যুর যে শ্রেণীবিন্যাস বা অন্যান্য পড়িয়েছি, এগুলো কিন্তু বোর্ড পরীক্ষায় আসে। তোমরা আশা করি গত ক্লাসে যে ভাজক টিস্যুর যা কিছু পড়েছি এগুলো পড়বে, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন থাকে, বোর্ডে একটা প্রশ্ন থাকে। এখন আমি দেখব যে স্থায়ী টিস্যুটা আসলে প্রকারভেদটা কি, অর্থাৎ কত রকম স্থায়ী টিস্যুর প্রকারভেদটা তো আমাদেরকে জানতে হবে, তাই না? স্থায়ী টিস্যু জানলাম, এদেরকে আমরা আসলে দেখি তিনটা ভাগ। একটা হলো সরল টিস্যু, আর একটা হলো জটিল টিস্যু, আর একটা হচ্ছে ক্ষরণকারী টিস্যু। একটা সরল টিস্যু, জটিল টিস্যু, ক্ষরণকারী টিস্যু। তো সরল টিস্যুর নামগুলো তোমরা স্কুলে থাকা অবস্থায় পড়েছো, যেমন প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা, কোলেনকাইমা, আর একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। আমি তোমাদের একটু দেখিয়ে দিই স্ক্লেরেনকাইমা। আর জটিল টিস্যুতে পাচ্ছি আমরা দুটা, জাইলেম আর ফ্লোয়েম। ক্ষরণকারী টিস্যুগুলোর মধ্যে পাচ্ছি তরুক্ষীর টিস্যু, গ্রন্থি টিস্যু। আমি একটা ছকের মাধ্যমে এই শ্রেণীবিন্যাসটা তোমাদের দেখাচ্ছি, তোমরা একটু দেখো। এটা হচ্ছে স্থায়ী টিস্যু। হ্যাঁ, এই স্থায়ী টিস্যুটার তিনটা ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সরল টিস্যু, জটিল টিস্যু, আর একটা হচ্ছে ক্ষরণকারী টিস্যু। তাহলে টিস্যুকে, স্থায়ী টিস্যুকে আমরা কয়টা ভাগে ভাগ করলাম? তিনটা ভাগে।
একটা হচ্ছে সরল টিস্যু, জটিল টিস্যু, ক্ষরণকারী টিস্যু। সরল টিস্যুকে আবার কয়টা ভাগে ভাগ করলাম? তিনটা। একটা প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। আর জটিল টিস্যুকে কয়টা ভাগ করলাম? দুটো। একটা জাইলেম আর একটা ফ্লোয়েম। আর ক্ষরণকারী টিস্যুকে কটা ভাগ করলাম? দুটো ভাগে ভাগ করেছি, একটা তরক্ষীর টিস্যু আর একটা গ্রন্থি টিস্যু। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা স্থায়ী টিস্যুকে আমরা তিনটা ভাগ দেখতে পেলাম না? আমার এখানে বোর্ডের মধ্যেও এই ভাগটা দিয়ে দেওয়া আছে। সরল টিস্যু প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। জটিল টিস্যুকে দুটো ভাগ করেছি, জাইলেম, ফ্লোয়েম, আর একটা হচ্ছে তোমার হচ্ছে ক্ষরণকারী টিস্যু। তাহলে আমি স্থায়ী টিস্যু কি সেটা জেনেছি, স্থায়ী টিস্যুগুলোর বৈশিষ্ট্য কি সেটা পারবো, স্থায়ী টিস্যু কত প্রকার, শ্রেণীবিন্যাসগুলো কীরকম সেটাও আমার জানা হয়ে গেল। এখন আমি যেটা দেখব সেটা হচ্ছে আমরা স্থায়ী টিস্যুর প্রথম যেটা পাচ্ছি সেটা হলো সরল টিস্যু। কি পাচ্ছি আমরা? সরল টিস্যু। তাহলে সরল টিস্যুটা আবার কেমন? সরল টিস্যুটা কেমন সেটা তো আমাকে একটু জানতে হবে, তাই না? সরল টিস্যুটা কেমন? তো এরা সাধারণত দেখা যায় তোমার স্থায়ী টিস্যু, তো এই স্থায়ী টিস্যুগুলো তোমার যদি সবগুলো কোষ আকার, আকৃতি, গঠন বৈশিষ্ট্যে একই ধরনের হয়, তখন তাদেরকে আমরা সরল টিস্যু বলি। যেমন এই এখানে দেখো প্যারেনকাইমা টিস্যু আছে একই ধরনের, কোলেনকাইমা টিস্যু দেখো, স্ক্লেরেনকাইমা টিস্যু দেখো, স্ক্লেরেনকাইমা টিস্যু। হ্যাঁ, এই যে টিস্যুগুলো আছে এরা সাধারণত কি হয়? আকার, আকৃতি, গঠন বৈশিষ্ট্যের দিকে একই রকম হবে। এটা গেল আমার সরল টিস্যু, তাই না? তাহলে আমি এদেরকে তো তিনটা ভাগ করেছিলাম। কি কি? সরল টিস্যু, জটিল টিস্যু, আর একটা কি? গ্রন্থি টিস্যু বা ক্ষরণকারী টিস্যু। তাহলে জটিল টিস্যুগুলো কেমন হতে পারে? একই উৎসস্থল হতে উৎপন্ন হবে কিন্তু বিভিন্ন আকৃতির কোষ সমষ্টি মিলে যখন সমষ্টিগতভাবে একই ধরনের কাজ করবে তখন তাকে আমরা জটিল টিস্যু বলব। সরল টিস্যুতে বলেছিলাম একই আকৃতির, একই বৈশিষ্ট্য, একই ধরনের কাজ করে, কিন্তু এখানে কিন্তু সেটা বললাম না। জটিল তো, সরল তো না। জটিল যদি হয় তাহলে কি হবে? একই উৎসস্থলটা একই হবে এবং উৎপন্ন বিভিন্ন আকৃতির কোষ, বিভিন্ন আকৃতির কোষগুলো থাকবে। হ্যাঁ, যখন এরা সমষ্টিগতভাবে একই ধরনের কাজ করবে তখন তাকে আমরা বলি জটিল টিস্যু। তো সেটা কেমন হতে পারে? জটিল টিস্যু যেহেতু জাইলেম আর ফ্লোয়েম, তুমি জাইলেম কোষ সম্পর্কে স্কুলে যেহেতু পড়েছ সেই জন্য আমি বলি ওটার মধ্যে তুমি ট্রাকিট পাবে, ভেসেল পাবে, তারপর জাইলেম তন্তু পাবে, জাইলেম প্যারেনকাইমা পাবে। এই বিভিন্ন আকৃতির এতগুলো বিভিন্ন ধরনের কোষ সমষ্টি মিলে ওরা কি করবে? জাইলেম তৈরি করে, যেটাকে আমরা জটিল টিস্যু বলছি। এ আবার কি করে? খনিজ উপাদান, পানি, এগুলো কিন্তু
বহন করে কোষের এক কোষ থেকে আর কোষে নিয়ে যায়, মাটির নিচ থেকে আবার উপরেও নিয়ে যায়। বড় বড় গাছের যে বড় বড় পাতা দেখো না, একেবারে গাছ, বড় গাছে অত উপরে কে এসব নিয়ে যাবে পানি? প্রতিটা কোষে কোষে পানি যাচ্ছে, একে গাছের বড় যে ছোট একটা পাতা, সে পাতাতেও পানি যাচ্ছে একে মাটি। এইসব কোষগুলো এই কাজগুলো করে থাকে। কিন্তু আমি তোমাকে পড়াচ্ছি সরল টিস্যুটা কি, জটিল টিস্যুটা কি। জটিল আমি তখনই বললাম যে যখন এখানে একই উৎস হতে উৎপন্ন বিভিন্ন আকৃতির কোষ সমষ্টি, কিন্তু এরা সবাই মিলে কি করে, একই কাজ করে। জালেমের মধ্যে ট্রাকিট থাকুক, ভেসেল থাকুক, ভেসেল তন্তু থাকুক, জালেম প্যানকামা থাকুক, জালেম তন্তু থাকুক, যাই থাকুক, এরা কি করবে, এরা সবাই মিলে একই কাজ করবে। এই জন্য এদেরকে জটিল আমরা টিস্যু বলি, তাই না? তো এরকম একটা দেখলাম যে সরল টিস্যু, আরটা দেখলাম জটিল টিস্যু, না এরকম জটিল টিস্যু কি এটাও বুঝে ফেললাম, সরল টিস্যু কি সেটাও বুঝে ফেললাম। আমার এই তৃতীয় যেটা, সেটা হলো ক্ষরণকারী টিস্যু। ক্ষরণকারী টিস্যু আবার কি জিনিস? হ্যাঁ, ক্ষরণ করে সেটা আবার কি জিনিস? যে টিস্যু হতে নানা প্রকার তরল পদার্থ, সেটা কিরকম হতে পারে? পদার্থগুলো কি কি? রেজিন, গদ, আঠা। তোমরা মনে হয় যদি তোমরা পার্বত্য চট্টগ্রামে গিয়ে থাকো, তাহলে তোমরা মানে রাবার বাগান দেখতে পাবো। ওই গাছগুলো থেকে আঠা বেরোয়, সেটাকে রবার তৈরি হয়, রাবার তৈরি হয়ে থাকে। এরকম গাছ আমি দেখেছিলাম যখন আমি পার্বত্য চট্টগ্রামে একসময় আমার বাবার চাকরির কারণে আমিও ছিলাম পার্বত্য চট্টগ্রামে, কর্ণফুলী পেপারস মিল ওখানে। তখন একবার একটা জায়গায় পিকনিকে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি একে পুরা গাছগুলোর মধ্যে ওরা হলো কিছু পাত্র, মাটি পাত্র ঝুলিয়ে রেখেছে, রাবার সংগ্রহ করে। তখন আমি অনেক ছোট ছিলাম, অত ভালো করে বুঝতে পারিনি, কিন্তু বুঝতে পেরেছিলাম যেখানে আঠা বের হচ্ছে, সেই আঠা থেকে তারা রাবার তৈরি হয় বা অন্যান্য অনেক কিছু তৈরি হয়ে থাকে। যাই হোক, যে টিস্যু হতে নানা প্রকার তরল পদার্থ, সেটা রেজিন হতে পারে, গদ হতে পারে, উদ্যায়িক তেল হতে পারে, আঠা হতে পারে, এগুলো যে টিস্যু হতে মানে নিঃসৃত হয়, তাদেরকে আমরা কি বলবো? ক্ষরণকারী টিস্যু। তাদেরকে আমরা বলবো ক্ষরণকারী টিস্যু। আচ্ছা, এই ক্ষরণকারী টিস্যুগুলো তোমার যে কাজটা করে সেটা হচ্ছে একটা হচ্ছে গ্রন্থি টিস্যু, এদিকে দুটো ভাগ করেছিলাম, আর একটা তরক্ষীর টিস্যু। গ্রন্থি টিস্যু এবং তরক্ষীর টিস্যু, এই দুটা ভাগ করা হয়েছিল। আচ্ছা, এখন আমি আবার তোমাদেরকে সেই সরল টিস্যুতে চলে আসি। সরল টিস্যু যেটা, সেখানে আমরা দেখেছিলাম 3 প্রকার টিস্যু আছে। একটা হচ্ছে যে সরল টিস্যুতে একটা প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। সরল টিস্যু কি সেটা তো জানলাম, জটিল টিস্যু কি সেটাও জানলাম, গ্রন্থি টিস্যু কি সেটাও জেনেছি, তাই না? এখন আমরা দেখি সরল টিস্যু, প্যারেনকাইমা, কোলেনকাইমা, আর একটা হলো স্ক্লেরেনকাইমা। এই তিনটা। প্রথমে আমরা একটু দেখি প্যারেনকাইমাটা কি। তাহলে প্যারেনকাইমা যে টিস্যুগুলো থাকে, হ্যাঁ, সেগুলোর একটু ছবিটা দেখলে আমাদের জন্য ভালো হয়। এই যে প্যারেনকাইমা টিস্যু, হ্যাঁ, এই যে প্যারেনকাইমা টিস্যু। এই যে প্যারেনকাইমা টিস্যুগুলো, এই কোষগুলো সাধারণত দেখতে গোলাকার হয়। কোষগুলো কিন্তু জীবিত। আর কি হয়, এতে তো প্রাচীর থাকে, কোষে তো কোষ প্রাচীর থাকবেই, তাই না? সেটা পাতলা, সামান্য পুরু হবে, পাতলা হবে আর সামান্য পুরু হবে। এছাড়া এদের যে কোষ প্রাচীরটা থাকে, সেটা তোমার নমনীয় হয়, প্রাচীরটা কিছুটা নমনীয় হয়, আর সেলুলোজ দ্বারা নির্মিত হয়।
সেলুলোজ দ্বারা নির্মিত এবং প্রাচীরটা নমনীয়। এদের মধ্যে ক্লোরোপ্লাস্ট থাকতে পারে। আচ্ছা, এদের আমরা যে সরল টিস্যু পড়ছি, এটা কিন্তু উদ্ভিদ দেহের সর্বত্র, একটা উদ্ভিদে সব জায়গায় এই টিস্যুটা দেখতে পাওয়া যায়। এই টিস্যুটা একটা উদ্ভিদের সব জায়গায় দেখতে পাওয়া যায়। তাহলে এই টিস্যুর প্লাস্টিড, বিশেষ করে যদি ক্লোরোপ্লাস্ট থাকে, তখন সেই সরল টিস্যুকে আমরা কি বলতে পারি? কোলেনকাইমা। যখন আমরা এরকম সরল টিস্যুর মধ্যে প্লাস্টিড দেখতে পাই, বিশেষভাবে যদি এই ক্লোরোপ্লাস্ট থাকে, তখন এই টিস্যুকে আমরা বলি কোলেনকাইমা। আর পাতাতে যখন এই কোলেনকাইমাগুলো থাকে, তখন তুমি কি বলো? মেসোফিল। পাতার যে কোলেনকাইমা থাকে তাকে আমরা কি বলি? মেসোফিল। এই মেসোফিল কথাটা কখন আসবে? আমরা যখন পাতার প্রস্থচ্ছেদ দেখব, তখন সেখানে আমরা মেসোফিল কথাটা পাবো। প্যারেনকাইমা টিস্যুতে যদি বড় বড় বায়ুকুঠুরি থাকে, তখন তাদেরকে তুমি বলবে অ্যারেনকাইমা। যখন প্যারেনকাইমা টিস্যুতে বড় বড় বায়ুকুঠুরি পাবে, তখন তাকে বলবে অ্যারেনকাইমা। অ্যারেনকাইমা আবার কোন কোন উদ্ভিদে দেখা যায়, তাই না? জলজ উদ্ভিদে। এটা তুমি পাবে একেবারে আমাদের 12 অধ্যায় যেখানে আছে, যখন আমরা জলজ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো পড়বো, তখন তুমি অ্যারেনকাইমাটা পাবে। তখন তো বুঝতে পারবে না আরে অ্যারেনকাইমাটা কি, তাই না? আমরা এখনই শিখে ফেললাম, প্যারেনকাইমা টিস্যুতে যখন বড় বড় বায়ুকুঠুরি থাকে, তখন তাকে অ্যারেনকাইমা বলে। না হলে গাছগুলো কচুরিপানা বলো বা পাতা ঝাঁকি ইত্যাদি অনেক যে আমরা জলজ উদ্ভিদ পাই, এগুলো দেখো না পানির উপর ভেসে থাকে। অ্যারেনকাইমা বায়ু বায়ু কুঠুরি থাকে এগুলো ইয়ে। তো যা হোক, এদের কাজ কি? এই যে প্যারেনকাইমা এতক্ষণ ধরে সরল টিস্যু সম্পর্কে আমরা পড়লাম, তো এদের কাজটা কি হতে পারে? এরা কি করে? খাদ্য প্রস্তুত করে। কারা খাদ্য প্রস্তুত করে? ওই যে তুমি ক্লোরোফিল যুক্ত প্যারেনকাইমার কথা বললে না, কোলেনকাইমা, ওরা কি করে? খাদ্য প্রস্তুতে সাহায্য করে। বিভিন্ন অংশে এরা খাদ্য কিন্তু সঞ্চয় করে রাখে। কিভাবে, কোথায় রাখতে পারে? মূলে রাখতে পারে, বীজে রাখতে পারে, ফলে রাখতে পারে। এরা কি করে? সর্বত্র তো তুমি এই প্যারেনকাইমা কোষটা উদ্ভিদে দেখো, তাই না? তো এরা অনেক সময় খাদ্য সঞ্চয় করেও রাখে। তারপরে আর কি করে? ক্ষত নিরাময়ে সাহায্য করে। ক্ষত নিরাময়ে সাহায্য করে। হ্যাঁ, আর কি করে? ক্ষরণে অংশগ্রহণ করে। তারপর জাইলেম ফ্লোয়েম টিস্যুতে এই প্যারেনকাইমাগুলো অবস্থান করে খাদ্য কাঁচামাল, তারপর হচ্ছে তৈরিকৃত খাদ্য, এগুলো পরিবহনে সাহায্য করে। শুধু কি তাই? এই অ্যারেনকাইমা জলজ উদ্ভিদকে কি করে? অ্যারেনকাইমা জলজ উদ্ভিদকে পানিতে ভাসিয়ে রাখতে সাহায্য করে। অক্সিজেন ধারণ করে শারীরবৃত্তীয় যে কাজ, সেটা করতে সাহায্য করে জলজ উদ্ভিদে এই অ্যারেনকাইমা। এরা কি করে? অ্যারেনকাইমা হচ্ছে জলজ উদ্ভিদের, মনে করো, ভাসিয়ে রাখতে সাহায্য করে, আবার ওদেরকে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে ওই অক্সিজেন প্রদান করে সাহায্য করে। যা হোক, খাবার সময় কোষে কিন্তু প্রয়োজনীয় পানি ধরে রাখতে সাহায্য করে। যে যখন ইয়ে অনেক মরু মরু এলাকায় তুমি দেখবা, মরু এলাকায় ঘৃতকুমারী থাকে। ঘৃতকুমারী যেটা উদ্ভিদগুলো আছে, এটা তো মানে কি করে?
পানি নাই, মরু এলাকায় পানি নাই, মাটির অনেক নিচে পানি থাকে, তাহলে এই এই উদ্ভিদগুলো কি করে তোমার হচ্ছে পানিটা ধরে রাখতে সাহায্য করে। অনেক সময় আহ, আমাদের দেশেও সাধারণত মনোযোগ তেমন বৈশিষ্ট্য না পেলেও খরা হয় মাঝে মাঝে। যখন খরা হয় তখন আহ, এই তোমার এই উদ্ভিদগুলো কি করে, এই কোষগুলো পানিটাকে ধরে রাখতে সাহায্য করে। তাহলে আমরা কি দেখলাম, প্যারেনকাইমা টিস্যুর কাজগুলো জানতে পারলাম। এরপর আমার যে টিস্যুটা সেটা হলো কোলেনকাইমা টিস্যু, যেটা সেটা হচ্ছে কোলেনকাইমা টিস্যু। হ্যাঁ, কোলেনকাইমা টিস্যু তাহলে একটু আমরা ছবিটা একটু দেখে নিই। কোলেনকাইমা টিস্যু, এই যে কোলেনকাইমা টিস্যু, হ্যাঁ এই পাশে কোলেনকাইমা টিস্যু। কাইমা এটা দেখা যাচ্ছে না উপরে, যে শরীরের মাথার উপরেরটা কোলেনকাইমা। হ্যাঁ, কোলেনকাইমা টিস্যু, এখানে তিনটে, যে কোলেনকাইমা টিস্যু। তো এই কোলেনকাইমা টিস্যুটা কি, মনে করো অসম পুরুত্বের কোষ প্রাচীর বিশিষ্ট এরা সজীব কোষ নিয়ে যে স্থায়ী টিস্যুটা, তাকে কোলেনকাইমা টিস্যু বলি। এতে কয়েকটা বৈশিষ্ট্য যদি আমরা দেখি তাহলে সহজেই বুঝতে পারবো। যেমন কোলেনকাইমা টিস্যু, এতে যে কোষগুলো সাধারণত সজীব থাকে, অনেক সময় লম্বা আকৃতিও থাকে। হ্যাঁ, এদের যে সাইটোপ্লাজম থাকে, নিউক্লিয়াস, কোষ গহ্বর, এগুলো সবই কিন্তু বিদ্যমান এই কোষে। এদের তুমি যদি অন্তঃকোষীয় ফাঁকটা খেয়াল করো তাহলে দেখবা এদের অন্তঃকোষীয় ফাঁক দেখা যায়। এদের যে অন্তঃকোষীয় ফাঁকটা দেখা যায়। আর এই কোষের, এরা কিন্তু অসমভাবে পুরু থাকে। হ্যাঁ, এতে কোষের কোনায় কোনায় তোমার পেকটিন জমা হয়। হ্যাঁ, এই জন্য এটা একটু অধিক মোটা দেখা যায়। হ্যাঁ, এতে কোণে কোণে পেকটিন জমা হয়ে দেখে এগুলো মোটা দেখা যায়। হ্যাঁ, আর যেটা স্ক্লেনকাইমা টিস্যু যেটা আছে সেটা হলো লিগনিন যুক্ত পুরু যে প্রাচীর, যে পুরু প্রাচীরযুক্ত, সেটা জীবিত হতে পারে অথবা মৃত হতে পারে, এরকম স্থায়ী টিস্যুকে আমরা স্ক্লেনকাইমা বলি। এই কোষগুলো সাধারণত মৃত হয়, কোষ প্রাচীর সমান পুরু থাকে, তারপরে এদের কোষের প্রাচীরে লিগনিন যুক্ত থাকে বলে এই প্রাচীরগুলো পুরু এবং শক্ত হয়। কেন শক্ত হয়? লিগনিন যুক্ত থাকে বলে। অঙ্গকে, উদ্ভিদের যে অঙ্গ থাকে এতে দৃঢ়তা প্রদান করাটাই হচ্ছে স্ক্লেনকাইমার প্রধান কাজ। তো আমরা দেখলাম যে স্ক্লেনকাইমা টিস্যুটা কি, কোলেনকাইমা টিস্যুটা কি, তাই না? কোলেনকাইমা টিস্যু, স্ক্লেনকাইমা টিস্যু কি, কোলেনকাইমা টিস্যুর কাজটা বোধহয় আমি বলি নাই, প্যারেনকাইমা টিস্যুর কাজটা বলেছিলাম। কোলেনকাইমা টিস্যু কয়েকটা কাজ আমরা দেখি। কোষে যদি ক্লোরোফিল থাকে তাহলে এরা খাদ্য প্রস্তুত করে, কোষে ক্লোরোফিল থাকলে এরা খাদ্য প্রস্তুত করে। তারপর মনে করো অন্যান্য নরম যে অঙ্গগুলো থাকে তাদের দৃঢ়তা প্রদানে সাহায্য করে। আর স্ক্লেনকাইমা যেটা দেখলাম সেখানে তোমার দেখা যায় যে বিভিন্ন উদ্ভিদের অঙ্গকে দৃঢ়তা প্রদান করাটাই এর প্রধান কাজ। এর প্রধান কাজটাই হচ্ছে তোমার যে উদ্ভিদ থাকে, যে উদ্ভিদের বিভিন্ন অঙ্গ থেকে তাদের দৃঢ়তা প্রদান করবে এই স্ক্লেনকাইমা। হ্যাঁ, এটা দৃঢ়তা প্রদান করবে। মৃত অবস্থায় কি করে, এই সাধারণত গাছের বর্জ্য পদার্থ এরা ধারণ করে। ফল থাকে, বীজ থাকে, তাদের ত্বকে অবস্থান করলে এই অভ্যন্তরে যে প্রয়োজনীয় নরম যে অংশ থাকে তাদেরকে রক্ষা করে। তোমার মনে করো ফলের বলো, বীজের বলো, তাদের চারপাশের স্টেনকাইমা শক্ত হয়ে ভিতরে যে তোমার নরম অংশ থাকে সেগুলোকে কি করে, তোমার রক্ষা করে। এছাড়া পানি যে বহন করতে এটা সাহায্য
করে থাকে, তাহলে আমাদের জানা হয়ে গেল যে সরল টিস্যুগুলোর কেমন হয়, বৈশিষ্ট্য কী এবং এদের কাজগুলো কি কি। আচ্ছা, এখন কিছুটা আমি তোমার জটিল টিস্যু সম্পর্কে কিছুটা বলে দিই। আর ক্ষরণকের টিস্যু তো আগেই বলেছি, জটিল টিস্যুটা একটু জেনে নাও যে জটিল টিস্যুর মধ্যে আসলে আমরা বলেছিলাম যে একই উৎস হতে উৎপন্ন বিভিন্ন আকৃতির কোষের সমষ্টিকে আমরা জটিল টিস্যু বলেছিলাম। যেমন হলো জাইলেম। জাইলেম টিস্যুটার মধ্যে দেখা যায় যে এদের মধ্যে ট্রাকিট দেখি, ভেসেল দেখি, জাইলেম তন্তু দেখি, হ্যাঁ, জাইলেম প্যারেনকাইমা দেখি, এরকম অনেকগুলো তোমার অংশ নিয়ে জটিল টিস্যু। হ্যাঁ, তো আজকে আমরা আর জটিল টিস্যুর সম্পূর্ণটা পড়ব না, তবে বাসায় তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে স্থায়ী টিস্যু কাকে বলে, এদের শ্রেণী বিভাগগুলো এবং সরল টিস্যুর চিত্র, বৈশিষ্ট্য এবং কাজগুলো পড়ে ফেলবা। জটিল টিস্যুটা আমি পরের ক্লাসে দেখাবো। তো সরল টিস্যু কাকে বলে, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য, কাজ আর চিত্র শিখবে বাসায়। আর বাকি দুটো থাকুক, বাকি দুটো আমি এর পরের দিন তোমাদেরকে বুঝিয়ে দিব। তো আমি আরেকটু দেখতে চাই যে আসলে আমরা সম্পূর্ণ বইয়ের, হ্যাঁ, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় বোধহয় কার্বোহাইড্রেট, তারপরে আরও কিছু বোধহয় পড়িয়েছিলাম, ঠিক আছে। তারপরে শৈবাল, ছত্রাক, ব্রাইফাইটা, টেরিডোফাইটা, নগ্নবীজি, আবৃতবীজি, উদ্ভিদ শরীরতত্ত্ব, উদ্ভিদ প্রজনন, জীব প্রযুক্তি, অনেকগুলো চ্যাপ্টার কিন্তু পড়ানো শেষ। আমি বিশেষ করে ফার্স্ট ইয়ারে কিন্তু বেশিরভাগ অধ্যায়গুলো শেষ করে ফেলি, যাতে তোমরা সেকেন্ডে শুধু নিজে পড়ে পড়ে লিখতে পারো, আর আমি ক্লাস থাকলে তো ক্লাসে লেখাতাম। তো যা হোক, তোমরা বিশেষ করে আমি যেটুকু পড়াচ্ছি তাছাড়াও জীব প্রযুক্তি থেকে যেহেতু প্রশ্ন আসে, আমি ক্লাসে কিন্তু প্রশ্ন লিখে দিই, সেই হিসাবে তোমরা জীব প্রযুক্তি ভালো করে পড়ো, এখান থেকে প্রশ্ন থাকে। উদ্ভিদ প্রজনন থেকে প্রশ্ন থাকে, এটাও ভালো করে পড়বে। উদ্ভিদ শরীর তত্ত্ব, যে শারীর তত্ত্ব যেটা, সেখান থেকে কিন্তু প্রশ্ন থাকেই। তুমি যদি একাদশ অধ্যায়, দশম অধ্যায়, নবম অধ্যায়, আর টিস্যু তন্ত্র তো পড়াচ্ছি, এটা পড়ানো হোক। হ্যাঁ, তারপরে তোমার নগ্নবীজি, আবৃতবীজি থেকে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, শৈবাল, ছত্রাক, এগুলোর মধ্যে থেকে প্রশ্ন থাকে। কোষ বিভাজন থেকে প্রশ্ন থাকে, সেটাও পড়ানো শেষ। হ্যাঁ, কোষ রসায়ন থেকে আমি কার্বোহাইড্রেট পড়েছি, এবং অন্য যেগুলোই হোক সেগুলো, যেগুলো পড়ানো হয়ে গেলো আমি পড়িয়ে দেব। আর প্রথম অধ্যায়ে কিন্তু প্রশ্ন থাকে। যে আমার কিন্তু এই বইয়ের আর খুব বেশি কিন্তু পড়া বাকি নেই, কিন্তু অন্যান্যগুলো যেহেতু আমি আগে পড়িয়ে ফেলছি, তুমি ধরে ধরে কিন্তু লিখে লিখে মুখস্থ করতে থাকো। আর বাসায় বললাম যে সরল টিস্যু, জটিল টিস্যু আর ক্ষরণকের টিস্যুর মধ্যে সরল টিস্যুগুলো চিত্র, বৈশিষ্ট্য, কাজগুলো পড়ে ফেলবে। তো আজকে এটুকুই থাকুক। আমরা অল্প অল্প করে পড়ি, আর খুব বেশি দিন লাগবে না আমাদের সম্পূর্ণ বইটা শেষ করতে।
তো তোমরা বাসায় ভালো করে পড়বে আর ভালো থাকো, সুস্থ থাকো।